আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা হবে 27 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাস রয়েছে প্রথম 4টা অধ্যায়ের। তো আমরা গত 2টা পর্বে প্রথম 2টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর, ঠিক আছে? এবং পরবর্তী পর্বে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে পরীক্ষার আগের দিন তোমাদের নির্দেশিকা দেওয়া হবে, সেই মোতাবেক তোমাদের পরীক্ষা হবে, তখন সেটা তোমাদের জানিয়ে দিব। তো এখন পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্যই ভিডিওগুলো তৈরি করা। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এখন আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, পাকিস্তান সরকার 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল কেন? 1952 সালের 16 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জেলে বসে আমরণ অনশন শুরু করেন। মৃত্যু অবধি না ভাঙার শপথ নিয়ে শুরু করা এই অনশন 11 দিন ধরে অব্যাহত থাকলে পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়। প্রশ্ন 2, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কোন গ্রন্থগুলো পাঠ করলে বিক্ষোভ সংগ্রাম, মিছিল ও প্রতিবাদে মুখর উত্তাল দিনগুলো চিত্র খুঁজে পাওয়া যায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা এবং আমার দেখা নয়াচিন এই গ্রন্থগুলো পাঠ করলে বিক্ষোভ সংগ্রাম, মিছিল ও প্রতিবাদে মুখর উত্তাল এই দিনগুলো চিত্র খুঁজে পাওয়া যায়। প্রশ্ন 3, কিসের ভিত্তিতে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ নাম রাখা হয়? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পূর্ব বাংলার সকল মানুষকে সঙ্গে নিয়ে মুক্তির লড়াই চালিয়ে যেতেই বঙ্গবন্ধুর নেতৃত্বে 1955 সালে আওয়ামী মুসলিম লীগ নাম থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করে দলের নাম রাখা হয় আওয়ামী লীগ। প্রশ্ন 4, বাঙালি জাতির মুক্তির সনদ কাকে বলে? 1966 সালে পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু 6 দফা দাবি নামে একটি প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবিত এই 6 দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। প্রশ্ন 5, কী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? বঙ্গবন্ধুর মুক্তির উপলক্ষে 1969 সালের 23 ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে রেসকোর্স ময়দানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। এই সংবর্ধনা সভাতেই কয়েক লক্ষ ছাত্র জনতার উপস্থিতিতে শেখ মুজিবুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। প্রশ্ন 6, 1970 সালে নির্বাচনের ফলাফল কী ছিল? 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে 169টি আসনের মধ্যে 167টি আসন এবং প্রাদেশিক পরিষদে 300টি আসনের মধ্যে 288টি আসন লাভ করে। প্রশ্ন 7, বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের ঘোষণা দিয়েছিলেন কেন? শোষণ, মুক্তি এবং অধিকার আদায়ের লক্ষ্যে পাকিস্তানি শাসকদের বিতাড়িত করে বাংলার স্বাধীনতা অর্জনের জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। প্রশ্ন 8, বঙ্গবন্ধুকে পাকিস্তানি শাসকরা পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল কেন? আন্তর্জাতিক মহল, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক ও কূটনীতিবিদদের চাপের কারণে পশ্চিম পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়। প্রশ্ন 9, মুক্তিযুদ্ধের চেতনা কী? মানুষের মুক্তি এবং নিজেদের মতো করে বাঁচা ও জীবন গঠনের স্বাধীনতাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। প্রশ্ন 10, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমান বঙ্গবন্ধু সম্বন্ধে কী বলেছেন? বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমান বলেন, 1952 থেকে 1975 পর্যন্ত সময়ে বাংলাদেশের মানুষের কল্যাণে নিজ হাতে স্বদেশ গড়ে তোলার বহুমুখী প্রকল্প গ্রহণ করেন বঙ্গবন্ধু। প্রশ্ন 11, আজ থেকে প্রায় কত হাজার বছর আগেও বাংলা অঞ্চলে মানুষের বিচরণ ছিল? প্রায় 10,000। প্রশ্ন 12, কে হাজার বছর ইতিহাসে একজন ব্যতিক্রমী একজন নেতা হিসেবে আবির্ভূত হন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন 13, আমৃত্যু কে বাংলার সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন 14, কত সালে ব্রিটিশ শাসনের অবসান হয়? 1947 সালে। প্রশ্ন 15, কিসের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়? ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। এরপর যে আমরা দেখব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1,
বাংলা অঞ্চলের মানুষের ইতিহাস কত হাজার বছরের পুরনো? বাংলায় মানুষের টিকে থাকার ইতিহাস সম্বন্ধে তুমি কি জানো, ব্যাখ্যা করো। বাংলা অঞ্চলের মানুষের ইতিহাস প্রায় 10,000 বছরের আগের পুরনো। বাংলায় মানুষেরা টিকে থাকার ইতিহাস একদল মানুষের নিজস্ব প্রাণশক্তির ইতিহাস, দ্বন্দ্ব সংখ্যা তার সমন্বয়ের বৈচিত্র্যে সাজানো ইতিহাস। কারণ আদিকালে বাংলা অঞ্চলে নানান স্থানের নানান রকমের মানুষ একের পর এক বসতি স্থাপন করেছে। বাংলার বিশেষ ভূপ্রকৃতি তাদেরকে দিয়েছে নানান সুবিধা অসুবিধা আর টিকে থাকার পথে নানা রকমের প্রতিবন্ধকতা। প্রাকৃতিক প্রতিকূলতার পাশাপাশি বাংলা অঞ্চলের মানুষের জীবনে বড় একটি প্রতিবন্ধকতা ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত নানা জনশক্তির আগমন এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। অবশেষে বাংলার মানুষের মুক্তি আর স্বাধীনতা আসে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি এবং পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে 1971 সালে। প্রশ্ন 2, 1947 সালে ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হয়। বাংলাদেশ হয় পাকিস্তানের অন্তর্ভুক্ত। পাকিস্তান সর্বক্ষেত্রে বাংলাদেশকে শোষণের সিদ্ধান্ত নেয়। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের একটি চিত্র তুলে ধরো। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক সর্বোচ্চ বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে। তাদের শোষণের মাত্রা ছিল ভয়াবহ, ফলে পূর্ব পাকিস্তান কখনোই অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। কেন্দ্রীয় সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সব আয় পশ্চিম পাকিস্তানের কাছে চলে যায়। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে, ফলে সহজেই সকল অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত। পূর্ব পাকিস্তানের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভরশীল। উত্থিত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত বিধায় পূর্ব পাকিস্তানে কখনোই মূলধন গড়ে ওঠেনি। রাজধানী উন্নয়নের জন্য বরাদ্দকৃত ব্যয় বেশিরভাগ ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। পূর্ব পাকিস্তান থেকে স্বর্ণ ও টাকা নিয়ে পশ্চিম পাকিস্তানে যেতে কোনো বাধাই ছিল না, কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে যেতে বাধা ছিল। প্রশ্ন 3, বঙ্গবন্ধু 1971 সালে 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে একটি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন, যা ছিল স্বাধীনতার নির্দেশনা। এই ভাষণটি কীভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছিল, তোমার মতামত লেখো। 1971 সালে 7 মার্চের ঘটনার ফলে এদেশের জনগণ দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ হয়। 7 মার্চের ভাষণের পরদিন থেকে সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। বঙ্গবন্ধুর নির্দেশে স্কুল, কলেজ, অফিস, আদালত সব বন্ধ হয়ে যায়। ট্যাক্স, খাজনা আদায় সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীর সদস্যদের বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। এমন অবস্থায় টিকা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করা হয়। 10 মার্চ সরকার সামরিক আইন জারি করে সকল পেশাজীবীকে কাজে ফেরার নির্দেশ দেয়, কিন্তু জনগণ তা অমান্য করে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখে। 13 মার্চ সরকার অবাস্তব প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে বঙ্গবন্ধু এই অযৌক্তিক প্রস্তাবে গুরুত্ব না দিয়ে 35 দফা আদেশ জারি করেন। এই অবস্থায় 15 মার্চ ইয়াহিয়া খান ঢাকায় আসে। 16 মার্চ ইয়াহিয়া মুজিব আলোচনা শুরু হয়। 19 মার্চ পাকিস্তানি সৈন্যরা নিরীহ মানুষের উপর হামলা চালালে আলোচনা ব্যর্থ হয়। অতঃপর 25 মার্চ গণহত্যার পর থেকে বাঙালিরা প্রত্যক্ষ প্রতিরোধ শুরু করে। পাকিস্তান সেনাদের বিরুদ্ধে সর্বস্তরে মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে। বাঙালির এই অর্জনের পশ্চাতে সর্বত্র প্রেরণা জুগিয়েছে বঙ্গবন্ধুর 7 মার্চের কালজয়ী ভাষণ। অতএব বলা যায় 7 মার্চের ভাষণ এদেশের জনগণকে দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে উদ্বুদ্ধ করেছিল। প্রশ্ন 4, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা শুনে কোন কোন সেনানিবাসের বাঙালি সৈনিকরা অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল? বাঙালিরা কীভাবে মুক্তি আর বিজয় ছিনিয়ে এনেছিল তা ব্যাখ্যা করো। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা শুনে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর সেনানিবাসের বাঙালি সৈনিকরা অস্ত্র হাতে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। 1971 সালের 25 মার্চ রাত 12:20 মানে 26 মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে বাংলার প্রায় প্রতিটি গ্রাম আর ঘর থেকে অসংখ্য শিক্ষার্থী, কৃষক, শ্রমিক জনতা যুদ্ধে ছাপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং বাঙালিরা পাকিস্তানের শেষ সৈন্যটিকে বাংলার মাটি থেকে বিতাড়িত করে মুক্তি আর বিজয় ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। এভাবেই দখলদার পাকিস্তানি সেনাদের পরাজয় এবং আত্মসমর্পণের মধ্য দিয়েই 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। প্রশ্ন 5, পাকিস্তানি সৈন্যরা 9 মাসে প্রায় কত লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছিল? মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ কীভাবে ঘটেছিল তা বুঝিয়ে লেখো। পাকিস্তানি সৈন্যরা 9 মাসে প্রায় 30 লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। মানুষের মুক্তি এবং নিজের মতো করে বাঁচা ও জীবন গঠনের স্বাধীনতাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্কুল, কলেজের শিক্ষার্থীরা মাঠে খামারে কৃষকের সঙ্গে কাজ করতে শুরু করেছিল। কলকারখানার উৎপাদন বৃদ্ধিতে নিজেদের যুক্ত করেছিল। গ্রামের প্রোগ্রাম নিরক্ষরতা দূর করতে দিনরাত শিক্ষার্থীরা কাজ করেছিল। আর এভাবেই মুক্তিযুদ্ধের চেতনার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটেছিল বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে, শহরে, পাড়ায়, মহল্লায়। প্রশ্ন 6, বঙ্গবন্ধু শেখ মুজিব কখন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন? বঙ্গবন্ধু কেন পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন তা বুঝিয়ে লেখো।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। 1948 সালে পরিষ্কার হয়েছিল যে পাকিস্তানের ক্ষমতালোভী শাসকরা বাংলার পূর্বাংশের মানুষের উপর নতুন করে শোষণের এক ডাল বিস্তারের নীলনকশা আঁকতে শুরু করেছে। শেখ মুজিব বুঝতে পারেন পাকিস্তান নামের নতুন এই কাঠামো কেবলই শোষণ বঞ্চনা ও বৈষম্যের এক রাজনৈতিক খোলস বদল মাত্র। তাই বঙ্গবন্ধু পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন এবং পূর্ব পাকিস্তানের মানুষদের মুক্তির লক্ষ্যে দীর্ঘ সংগ্রামে লিপ্ত হন। প্রশ্ন 7, পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরই কিসের প্রশ্নে পূর্ব বাংলার মানুষের উপর প্রথম আঘাত আসে? পাকিস্তানি শাসকেরা ভাষা আন্দোলনকে নস্যাৎ করে দিতে চেয়েছিল কেন? ব্যাখ্যা করো। পাকিস্তান রাষ্ট্রে জন্মের পরপরই ভাষার প্রশ্নে পূর্ব বাংলার মানুষের উপর প্রথম আঘাত আসে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় উর্দুভাষী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার উদ্যোগ নিলে পূর্ব বাংলার সচেতন রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী এবং শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে বিশেষত মিছিল এবং সভা সমাবেশ করা শুরু করেন। ফলে শুরু হয় ভাষা আন্দোলন। এই আন্দোলন তীব্র রূপ লাভ করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে এই দিন ঢাকা শহরে 144 ধারা ভঙ্গ করে ছাত্ররা রাস্তায় নেমে আসে। সারা দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং ধর্মঘট পালিত হয়। পূর্ব বাংলার শিক্ষার্থী, সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের পদচারণা আন্দোলন তুঙ্গে পৌঁছায়। তাই পাকিস্তানি শাসকরা এই আন্দোলনকে নস্যাৎ করে দিতে পুলিশি নির্যাতনের পথ বেছে নেয়। প্রশ্ন 8, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন কত সালে? বঙ্গবন্ধু কীভাবে বাংলার মুক্তিকামী মানুষের অবস্থা এবং নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন? ব্যাখ্যা করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 12 জানুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। শাসক গোষ্ঠীর অত্যাচারের বিরুদ্ধে কথা বলায় বঙ্গবন্ধুকে বারবার জেলখানায় বন্দী করা হয়েছে। 1947 থেকে 1971 সালে 26 মার্চ সময়কালের মধ্যে বঙ্গবন্ধুকে অসংখ্যবার গ্রেফতার করা হয়েছে। মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে আটক করে রাখা হয়েছে, কিন্তু তাতেও তাকে দমানো যায়নি। বঙ্গবন্ধু নেতৃত্বে বাঙালি জনগণ আরও সংগঠিত হয়েছে। ফলে ক্রমে বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাংলার মুক্তিকামী মানুষের পরম আশা ও নির্ভরতার প্রতীক। প্রশ্ন 9, 1966 সালে পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু কী পেশ করেছিলেন? আইয়ুব খান কেন শেখ মুজিবুর রহমানকে বারবার গ্রেফতার করে জেলে আটকে রেখেছিল? বুঝিয়ে লেখো। 1966 সালে পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু 6 দফা দাবি নামে একটি প্রস্তাবনা পেশ করেছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আইয়ুব খান গণতন্ত্রের অপমৃত্যু ঘটিয়ে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত সর্বময় ক্ষমতা নিজের হাতে তুলে নেন। এই সময় শেখ মুজিবুর রহমান ছিলেন এইসব উচ্চাভিলাষী শাসকদের পথের কাঁটা। শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণের জন্য তিনি কাজ করেছিলেন। তাকে দমন করার জন্য পাকিস্তান সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। পরবর্তীতে কয়েক বছর ধরেই পাকিস্তানের জান্তা সরকার এভাবে নানান মিথ্যা মামলায় শেখ মুজিবকে গ্রেফতার করে জেলে আটকে রাখে। প্রশ্ন 10, বাংলাদেশের বিজয় দিবস কবে? বর্তমান বাংলাদেশ কীভাবে পূর্ব পাকিস্তান নামে পশ্চিম পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়েছিল তা ব্যাখ্যা করো। বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর। 1947 সালের ব্রিটিশ শাসনের অবসান হলে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা নামে ভারত ভাগ করে তৈরি করা হয় ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্র। একই কারণ দেখে বাংলা অঞ্চলের পূর্বাংশের একটি অংশকে যুক্ত করা হয় 2200 কিলোমিটার দূরবর্তী পাকিস্তান নামক রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে। ভারত, পাকিস্তান এবং বাংলার দুই অংশের মধ্যেই নানান ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষের বসতি ছিল। একই সঙ্গে ছিল একই ধর্মের নানা তালিকার মানুষের বসতি। এই যে বৈচিত্র্য আর বহুত্বের বাস্তবতার মধ্যে দেশভাগ তৈরি করে হিন্দু আর মুসলমান নামে ভারত ও পাকিস্তান রাষ্ট্র তৈরি করা হয়। আর এভাবেই বাংলা অঞ্চলের পূর্ব অংশের মানুষও পাকিস্তান শাসন কাঠামোর অধীনে নতুন এক শোষণের জালে আবদ্ধ হয়ে পড়ে। প্রশ্ন 11, মুক্তিযুদ্ধ আমাদের অতীব গৌরবের বিষয়। দীর্ঘ সংগ্রামের পর অর্জিত হয় স্বাধীনতা। মুক্তিযুদ্ধে নারীরা কীরূপ ভূমিকা পালন করেছিল বলে তুমি মনে করো? মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। 1971 সালের মার্চের প্রথম থেকে দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত করা হয় তাতে নারীদের, বিশেষত ছাত্রীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। তারা পুরুষের পাশাপাশি মিটিং মিছিল করতেন। তাছাড়া মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, সেবা দিয়ে, খাবার দিয়ে এবং প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিয়ে নারীরা মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেছিলেন। নারীদের মধ্যে তারামন বিবি, ডাক্তার সেতারা বেগম বীর প্রতীক উপাধি পান। প্রায় 2 লক্ষ নারী পাকিস্তানি বাহিনী কর্তৃক নির্যাতিত হন, যারা বীরাঙ্গনা খেতাব লাভ করেন। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম 8ম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বে আমরা 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।